আজকে জামাত ইসলামের যে ব্যাপারটা বলতে চাই, এরা সুবিধাটা পেয়েছে আওয়ামী লীগের ভোট পেয়ে এত দূর গেছে। 2023 সালে 28 অক্টোবর যে ঘটনাটা ঘটলো, আমি তখন কিন্তু সাজাভুক্ত আসামি ছিলাম। তারপর আমি স্টেজে ছিলাম শেষ পর্যন্ত। তারপর অফিস বন্ধ করে দিল, নির্বাচনে আপনি জেলে গেলেন। হ্যাঁ, নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। 24-এ নির্বাচনে অংশগ্রহণ করতে দিত বিএনপিকে, বিএনপি জোটকে, তাহলে 2/3 মেজরিটি তখন পেত। এই যে আটকিয়ে রেখে জনপ্রিয়তা নষ্ট করা যায় না, এটা তো প্রমাণ হইল। এই যে ধরেন আপনার এবার যে এটা হলো, যদি বিএনপি তার বিদ্রোহী প্রার্থী দমন করতে পারতো বা প্রার্থী বসিয়ে দিতে পারতো, অন্যরকম আরো 30টি আসন বেড়ে, আরও 30টা কেন, আরও আমরা সবগুলি আসলেই পেত। আমি আমারটা পেতাম, ওখানে আমার কারচুপি তো করেও তখন কিছু করতে পারতো না। আমার হাসতে হবে তুই ওখানে পেতো ম্যাক্সিমাম কত 75টা না কতটা বিদ্রোহী প্রার্থী ছিল, মিনিমাম 50-60 জন দিত। তাহলে আমাদের আসন আসতো কয়টা? 10-15 বেশি না, কারণ ওরা তো আসার কোনো কারণ নেই। তো পার্সেন্টেজ কথা বললেন তো, আওয়ামী লীগ যদি নির্বাচন থাকতো তাহলে এই পার্সেন্টেজ ওদের আসার কোনো সম্ভাবনা নেই। এত ভালো কিছু কাজ তারা করেনি। এই জন্য কি বিরোধী দলকে দুর্বল করার স্ট্র্যাটেজি নিয়েছেন আপনারা? না, আমরা বিরোধী দলকে দলীয় স্ট্র্যাটেজি নিইনি। আমাদের কথা হলো যে আমরা জোর করে আটকিয়ে রেখে, মানে আপনারা রাজনীতিতে জোর করতে চান? জোর করতে চাই না, এটা আপনাদের দলীয় অবস্থান? এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, আমার নেতার সিদ্ধান্ত। জি, আমরা জোর করতে চাই না, মানে জোর করে লাভ হয় না, ইম্পোজ করতে চান না কোনো কিছু। জোর করে লাভ হয় না, জোর করে যে ক্ষমা থাকা যায় না। তাতে একবার প্রমাণ কিছু মহানবীন সরকার তারেক রহমানের উপর যে নির্যাতন করেছিল, ম্যাডাম খালেদাকে বা দুই নেত্রীকে তারা অ্যারেস্ট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পেরেছে, পারেনি। এই তত্ত্বাবধায়ক সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকার তো না, আপনার ইন্টারিম গভর্নমেন্ট, যেটা কতজন 50 বছর, 60 বছর, 40 বছর, 20 বছর, 30 বছর অনন্তকাল থাকার কথা বলেছিল না, কিন্তু হয়েছে, ফিরেছে না, হয়নি। স্বাভাবিক নিয়মে ফিরে আসছে। আমরাও সেটা করতে চাই। আজকে জামাত ইসলামের যে ব্যাপারটা বলতে চাই, এরা সুবিধাটা পেয়েছে আওয়ামী লীগের ভোট পেয়ে এত দূর গেছে। এখন মাঠে যদি আওয়ামী লীগ চলে আসে, তারা তো আওয়ামী লীগ বিরুদ্ধে বেশি বলতো, তারা তো মাইকে আজান দিয়ে বলতো, মানে আজান দেওয়ার অর্থাৎ শব্দকের বলতো যে আওয়ামী লীগ আপনারা আসেন, আমাদের দলে আসেন, আপনাদেরকে তাকাতেও পারেন। আওয়ামী লীগের ভোট তো আপনারাও পেয়েছেন। আমাদের যেটুকু পেয়েছে সেটুকু সীমিত, আমাদের পাওয়া দরকার পড়ে না। তো আমাদের বিএনপিতে এমনিতেও 54 বছরের বয়সে, বাংলাদেশের বয়সে বিএনপির সাথে কিছু সমঝোতা করে আবার একবার জোট করে একটা 17টা একবার 18টা, এই মিলে মোট 53টা সিট পেয়েছিল তারা সারা বাংলাদেশে জন্মের পরে 54 বছরে। তা আমাদের তো 185টা আসনের আগে আমরা পেয়েছিলাম 1 সালে যখন জোট ছিল। তার আগেও তো আমরা 116টা আসন পেয়েছিলাম, বিরোধী ছিলাম তখনও, তার আগেও আমরা পেয়েছি। জামাতের তো কোনো খবর ছিল না। তাই আওয়ামী লীগ নির্বাচনে মাঠে থাকলে জামাতের খবরই থাকতো না। তো এখন যে জিনিসটা বলতে চাই যে আমরা জোর করে কাউকে আটকাতে চাই না, আমাদের সেই বিশ্বাস আছে, আমাদের সেই মানুষ। মানে আওয়ামী লীগ যদি আবার ওপেন হয়ে যেতে পারে রাজনীতিতে, বা ওপেন হয়ে যাওয়ার যদি সুযোগ আপনারা দেন, তাহলে সেটি ভিন্ন ধরনের কোনো সংঘাতের পথে না, সংঘাতে না। আওয়ামী লীগ যদি ওই সংঘাতের পথে যায় তাহলে আবার তারা তো সংঘাতের পথে ছিলই, সংঘাতের পথ ছিল, কিন্তু আমরা তো সংঘাতের পথ থেকে তো আমরা তো সরে এসেছি। আজকে আমি তো আপনাকে বললাম যে যদি এই যে চিত্রটা, যদি এইটা যে কোনোভাবেই হোক, কোনো ষড়যন্ত্রের কারণে এই আসন পাওয়াতেই তাদের যে চেহারা, তারা আজকে আওয়ামী লীগের কথা অনুশোচনা নেই, উনি যেটা বললেন আমি হাসান ভাইয়ের সাথে একমত, কিন্তু জামাতের কি আছে? 71 সাল তো তারা এসছে বড় অপরাধ করেছে, দেশের স্বাধীনতা চাই নাই, লক্ষ লক্ষ মা বোনদের ধর্ষণ করার সুবিধা করে দিয়েছে, শান্তি কমিটি করে পাকিস্তান আর্মিদের মা বোনদের তুলে দিয়েছে, রাজাকার আলবদর আসাম সৃষ্টি করে ঘর বাড়ি জনপদ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত তার স্বীকার করে কি আর? এসে যখন আর কিছু হতে পারে? হ্যাঁ, আওয়ামী লীগ যেটা করেছে এটা অন্যায় করেছে। 1.5 থেকে 2,000 শিশু বাচ্চা থেকে শুরু করে তারা শহীদ হয়েছে আন্দোলনে, 20-30 হাজার আহত হয়েছে, এটা খুবই অন্যায় কাজ। তার সাথে বড় অপরাধ তো কিছু জামাত, এখন তারা স্বীকার করে না। কালকে শহীদ মিনারে স্বীকার করে না, দুজনই তো তাহলে এদের তো সংখ্যা কম হোক বেশি, এদের স্বীকার করা উচিত আমরা ভুল করেছি। এটা তো এখনও স্বীকার, 54 বছর স্বীকার করে না। আওয়ামী লীগ 1-2 বছর তারা স্বীকার করবে হয়তো, তাহলে সবাই তো জড়িত না। জামাত ইসলাম দলগতভাবেই স্বীকার করবে কিনা না, আমি বলতে চাচ্ছি যে যদি রাজনীতি করতে চায়, আমি আমার কথা থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, যেমন আওয়ামী লীগ এর আগে তো 96 ক্ষমতা ভুল স্বীকার করেছে না, মাফ চেয়েছিল 96 সালে, আমরা ভুল করেছি আমাদেরকে মাফ করে দেন বলেছিল না, আবার সে ভুলটা করতে হবে, কিন্তু জামাতকে এখন করেনি। এবং দেখেন তারা শহীদ মিনারে গেল, কি জিজ্ঞাসা করলো যে আমরা শহীদ মিনার আসলেন, শহীদ মিনার ফুল দেওয়া হারাম,
রাষ্ট্রীয় না জায়েজ, বুঝছেন না কি বলে রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী দল তাই, তারপরে কিন্তু বুকে ধারণ করে না, তাও ভাষা শহীদদের প্রতি তার সেই শুদ্ধ প্রতি দেখালো না। না, তারা তো রাষ্ট্রীয় বলেছেন কারণে। গোলাম আজম একজন ভাষা সৈনিক ছিলেন। হ্যাঁ রাষ্ট্রের, হ্যাঁ তারা ওখানে তো স্লোগান গর্বের হচ্ছে সাথে গোলাম সেটি আজম, স্লোগান এত বছর দিতে করেছিল, গিয়েছেন। এত বছর গেছে তারা শহীদ মিনারে গেছে, তারা কি সবার স্মৃতির সাথে যেত? স্মৃতির সাথে তারা যেত না। তো আওয়ামী লীগ যে অপরাধ করেছে, মহান্যায় করেছে, তার চেয়ে 100% বেশি অপরাধ তো করেছে জামাত। তো তারা আজকে বাংলাদেশের রাজনীতিতে আজকে তারা ক্ষমতায় যেতে চায়। জি, হাসান মামুন ভাই একটি প্রসঙ্গ তুললেন আলোচনায় যে এই বর্তমান নবনির্বাচিত যে সরকার, এই সরকারের সাথে ভারত আনুষ্ঠানিকভাবে একটা সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। পাকিস্তান তাদেরকে সাধুবাদ জানিয়েছে। চায়নার পক্ষ থেকেও কিন্তু এক ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করবার মানসিকতা আমরা দেখছি। আসলে প্রত্যেকটি রাষ্ট্রের সাথে পলিটিক্যালি কিন্তু তারা আবার নানান ধরনের ঝামেলা আছে তাদের মধ্যে। সেই জায়গায় একটি নতুন সরকার বা বাংলাদেশ এরকম একটা বিগত যে গড়বড়ের সময়, এটিকে গড়বড়ের সময়ই বলা যায়, সেই সময় পেরিয়ে একটা সম্ভাবনার যখন সুযোগ হয়েছে, তখন এই যে তিন দেশের রাজনীতির বা কূটনীতির যে সম্পর্ক তাদের, সেই জায়গায় বাংলাদেশ আসলে কিভাবে সম্পর্কটি মেনটেন করবে। আমরা হাবিব আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে হাবিব ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ভারত, পাকিস্তান, চায়না এবং আরও অনেক দেশ বাংলাদেশকে, নতুন সরকারকে এক ধরনের যেভাবে অভিবাদন জানাচ্ছে, সম্পর্ক বিল্ড আপ করবার কথা বলছে। আমরা জানি যে ভারত, পাকিস্তান, চায়নার মধ্যে এক ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক দূরত্ব রয়েছে। এর মধ্যে বাংলাদেশ গিয়ে কীভাবে এই সবগুলো সম্পর্ক ইতিবাচকভাবে মেনটেন করবে, আদৌ কি সম্ভব? এক কথায় উত্তর হলো, একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, জনগণের পার্টিসিপেশন ছিল, যেই কারণে সব দেশই আগ্রহী হয়েছে। যদি একতরফা নির্বাচন হতো তো অনেক দেশই আগ্রহী হতো না। এই নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক নেই, ছোটোখাটো দুটি ছাড়া বিতর্ক নেই, যে কারণে ভারত, পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ তো আসলে বিশেষ করে ভারতের তো বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা ভারতের প্রয়োজনীয় দরকার। তার বাংলাদেশের বহু আমরা তাদের ওখান থেকে আমরা ইম্পোর্ট করি, আমরা ওখানে চিকিৎসার জন্য যাই। চায়না, বাংলাদেশে তার অনেক ইনভেস্টমেন্ট এখানে আছে। পাকিস্তান একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই কারণে বাংলাদেশ তারাও এখানে মার্কেট করতে চায়, যে কারণে প্রত্যেকেরই এখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, যে কারণে সবাই আশাবাদী হয়ে এটা করেছে। যদি এটা ওই রকম নির্বাচন হতো, বিগত দিনে যারা নির্বাচন হতো, একতরফা নির্বাচন হতো, ভোটার নির্বাচন হতো, তাহলে তারা এই আগ্রহ প্রকাশ করতো না। এখন মেনটেন করার ব্যাপারটা যেটা হলো, যেমন সরকারের চ্যালেঞ্জ যেটা আছে, যেটা বিগত সরকার যে চুক্তিটা করে গেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার বাণিজ্য চুক্তি, যেটা এটা কঠিন একটা জিনিস। এবং ডোনাল্ড ট্রাম্প ওনার শুভেচ্ছা বার্তা যে চিঠিটি দিয়েছেন, সেখানে সেই চিঠির সাথে এটাও ট্রেডিং এর একটা, হ্যাঁ সেটার সাথে এটাও প্রত্যাশা ব্যক্ত করেছেন যে তার এই প্রতিরক্ষা, হ্যাঁ সবকিছু মিলে। এবং দেখেন যে রোহিঙ্গা যে সংকট, এটা তো বিগত সরকারের সৃষ্টি, হুট করে যাওয়ার সময়। এই জন্য যারা বিরোধী দল যারা আছে, তাদের দায়িত্বশীল আচরণ তাদের করতে হবে। এই সমস্যার সমাধান কিন্তু বিগত সরকারের ক্রিয়েশন বলে দায় এড়ানো যাবে না। দায় এড়াচ্ছি না কিন্তু সরকারের, না দায় আমি এড়াচ্ছি না। আচ্ছা, কিন্তু সবাই মিলেই এই সংকটের সমাধান যেতে হবে। যদি জাতীয়ভাবেই মোকাবেলা করতে হবে, জাতীয়ভাবে যদি কেউ মনে করে থাকে এই দায়গুলি সরকার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আমরা একটা আন্দোলন সংগ্রাম করে নাস্তা নাবুদ করে আবার একটা নির্বাচন নিয়ে আসবো, আমি বলে দিই, তাহলে যারা এটা করবেন, আগামী নির্বাচন হলে এবার যে আসনগুলো পেয়েছেন, সেই আসনগুলো তারা মোটেই পাবেন না। এতগুলি আসন পাওয়ার তাদের কোনো সম্ভাবনা থাকবে না, কারণ আগামীতে যে নির্বাচনটা যেটা হবে, সেই নির্বাচনে কিন্তু আপনি আওয়ামী লীগকে বাইরে রাখতে পারবেন না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক আচরণ করে থাকে, আমি নিশ্চিত বাইরে রাখা যাবে না, বাইরে রাখতে পারবেন না। মানে আওয়ামী লীগ চলে আসবে, অবশ্যই চলে আসবে। যদি আপনি এগুলি করেন, আওয়ামী লীগ চলে আসবে না। এরপর আওয়ামী লীগকে আপনি ঠেকাবেন কি দিয়ে? তাদের কার্যক্রম তো নিষিদ্ধ, নিষিদ্ধের ভিতরে তার জামাত ইসলামের কার্যক্রম মাঝখানে নিষিদ্ধ ছিল না, তার মানে খুলে যেতে পারে, স্বাভাবিক হয়ে যেতে পারে। এখন আওয়ামী লীগ সেই আচরণটা করে, এখন জামাতের সাথে তালে পড়ে যদি ভাঙচু জ্বালাও পোলাও করে, তাহলে পরে জামাতও যেমন বিপদে পড়বে। জামাতের মনে করে থাকে যে আমরা এই আসনগুলো নিষিদ্ধ করে দিবেন জামাতের কার্যক্রম। জামাতকে নিষিদ্ধ না, জামাত তো নিষিদ্ধ হওয়া উচিত ছিল, আমি তো বারবার বলেছি। যারা স্বাধীনতা স্বীকার করে না, তারা এই দেশে রাজনীতি করবে কেন? হ্যাঁ, আমাদের সাথে ঐক্য ছিল, আমি কেন ঐক্য সেটাও আমি বলেছি। যে এখন একটা লোকালয় যদি এখন বাঘ ভাল্লুক সিংহ প্রবেশ করে, সব মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শত্রুর মধ্যে এক হয়ে তাকে প্রতিহত করে। আগে যেমন সরকারগুলি ছিল ওরকম, তার বিরুদ্ধে সবাই ঐক্য করেছে। এখন তো তা না,
এখনো তো তারা আওয়ামী লীগ জামাত একাকার হয়ে তো এখন আওয়ামী লীগ প্রতিপক্ষের বিরুদ্ধে একাকার লড়তে পারে না। হয়েছে, এখন আওয়ামী লীগেরও নিজস্ব কোনো নেই, চরিত্র নেই। আওয়ামী লীগের একটা লোকের পক্ষে, একটা ভোটারের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেওয়া কি সম্ভব? বিএনপির লোকের পক্ষে কি সম্ভব দিয়েছে, ছিল? হ্যাঁ, বিএনপির লোক বিএনপি তো তো বিএনপিকে ভোট দেয়, বিএনপি তারা না, একসময় তো বিএনপির লোক দাঁড়িপাল্লায় ভোট বিএনপির লোকেরা দাঁড়িপাল্লা জোট ছিল, তখন জোটের স্বার্থে দিয়েছিল। মানে একটা যুদ্ধের সেটা হলো জোটগত একটা নির্বাচন ছিল, মানে এক ধরনের লড়াই ছিল সেটা। হ্যাঁ, একটা লড়াই ছিল, একটা বললাম হিংস্র প্রাণী ঢুকলে যে সবাই প্রতিহত করতে, সেটা করে ছিল। এখন তো তা না, এই মুহূর্তে এখনো তো মানে জামাত এবং আওয়ামী লীগের জন্য তো এখনো same battleground না? বর্ষাকালে আপনার ঢেউ হয়, আচ্ছা, শীতকালে ঢেউ হয় না। তো ওই রকম উত্তাল মুহূর্তে সেই সময় বিএনপি জামাত দূর ছিল। এখন আওয়ামী লীগের যে ভোটটা দিল জামাতকে দাঁড়িপাল্লায়, নিজের প্রতি একবারও চিন্তা করো না যে আমরা কিভাবে এই ভোটটা দিয়ে যাচ্ছি। দিয়েছে তো অনেক জায়গায়। হাবিব ভাই, আপনার কাছ থেকে শুনবো। হাসান মামুন ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই, হাবিব ভাই যেই জায়গা থেকে শেষ করলেন যে এক ধরনের উত্তাল সিচুয়েশনে জামাতের সাথে বিএনপির জোট হলো, আবারও তো জামাত এক ধরনের বা আওয়ামী লীগ এক ধরনের উত্তাল সময়ে জোটবদ্ধ হতে পারে না?